আজ 11ই মে 2024। সকাল সকাল আমরা চারজন মিলে ব্যাঙ্গালোর থেকে উত্তরের দিকে এগিয়ে চললাম চিকবল্লপুর হয়ে গুদিবান্ডা ফোর্ট। গুদিবান্ডা ফোর্ট কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের বর্ডারের খুব পাশের এলাকাতেই অবস্থিত। গুদিবান্ডা ফোর্ট যাওয়ার আগে পরে এই ভৈরসাগর লেক, বিশাল বড় সমুদ্রের মতো দেখতে এই লেক, আর দূরে সব উঁচু উঁচু পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। এই পাহাড়গুলোর মধ্যে একটা পাহাড় হলো গুদিবান্ডা পাহাড়। নিচে গুদিবান্ডা বলে একটা জায়গা রয়েছে, যেখানে একটা ছোট শহর তৈরি হয়েছে, এবং সেই শহর থেকেই এই গুদিবান্ডা ফোর্টে যাওয়ার ট্রেকের রাস্তা শুরু হয়। সকাল 8টা 10-15 নাগাদ আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করলাম। পুরো ট্রেকটাতেই সিঁড়ি রয়েছে, যার ফলে উঠতে খুব বেশি সমস্যা হয় না। সাধারণত দক্ষিণ ভারতের অধিকাংশ পাহাড়গুলোই এক প্রস্তর স্তম্ভ, বা যাকে ইংরাজিতে মনোলিথ বলা হয়। পুরো পাহাড়টাই যেন একটা পাথর, আর সেই পাথরটার মধ্যে কিছু হয়তো ছোটোখাটো পাথর রয়েছে, কিন্তু পুরো পাহাড়টাতে যেন দেখে মনে হয় একটাই পাথর। সেই সব পাহাড়গুলোতে উঠতে বেশ অসুবিধা হয়, কারণ গাছপালা খুব বেশি থাকে না, তাই সেগুলোর আশ্রয় নিয়ে ওপরে ওঠা সম্ভব হয় না। সিঁড়ি থাকলে সেই রকম পাহাড়গুলোতে উপরে উঠতে বেশ সুবিধেই হয়। সেরকমই এক প্রস্তর স্তম্ভই হলো এই গুদিবান্ডা। আর এই গুদিবান্ডার এখানে আজ থেকে প্রায় 300-350 বছর আগে এক কেল্লা স্থাপিত হয়েছিল বিজয়নগর সাম্রাজ্যের সময়, যার ফলে সেখানে পাহাড়ের ওপরেও ঘর বাড়ি, মহল এবং কেল্লার মতো বাউন্ডারিও তৈরি করা রয়েছে, যার ফলে উপরে ওঠার জন্য খুব ভালো সিঁড়িও বানানো রয়েছে। উঠতে একদমই অসুবিধা হয় না। উপর থেকে দৃশ্য বেশ ভালো, দূরে দূরে অনেক পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, আর তাছাড়া দূরে যে ভৈরসাগর লেক রয়েছে সেটিও দেখতে পাওয়া যাচ্ছে। এখন মে মাস, যার ফলে অতটাও গরম নেই ব্যাঙ্গালোরে। গত মাসে মানে এপ্রিল মাসে বেশ গরম ছিল এইসব এলাকায়। মেঘাচ্ছন্ন টাইপের ওয়েদার, খুব বেশি সমস্যা হয় না উপরে উঠতে। অনেক জায়গায় রয়েছে দুই পাশ দিয়ে পাথর পড়ে জায়গাটাকে ব্লক করে রেখেছে, তার মাঝখান থেকে সিঁড়ি বানানো হয়েছে, তাই সিঁড়িগুলো দিয়ে মাথা নিচু করে বেশ গুটিসুটি হয়েই যেতে হয়। তবে খুব বেশি ভয়ের কিছু নেই। এরকম অনেক ট্রেক রয়েছে ব্যাঙ্গালোরের আশেপাশে যেগুলো অনেক বেশি ভয়ানক। আমরা যখন গুগলে সার্চ করেছিলাম, তার মধ্যে দেখিয়েছিল যে এটা অন্যতম ইজিয়েস্ট ট্রেক হলো গুদিবান্ডা ফোর্ট। অবশ্যই তার কারণ হলো পুরো রাস্তাটাতেই সিঁড়ি বানানো রয়েছে, তাই পড়ে যাওয়া বা স্লিপ খাওয়ার কোনো অসুবিধা হয় না, আর সারা বছরই ট্রেক করা যায়। বৃষ্টির জন্য কোনো কিছুই আটকে থাকবে না। উঠতে 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লাগে, আর সবাই এখানে ইয়ং লোকজনই ছিলাম আমরা, যার ফলে খুব বেশি সময় লাগেনি। পাহাড়ের এত ওপরেও কোথাও কোথাও পুকুর দেখতে পাওয়া যায়, এবং পুকুরের ওপরে ওঠার গতি সবার থেকে বেশি। আমিও দৌড় লাগালাম কুকুরের পেছন পেছনে। আর এইটাই হলো পাহাড়ের শেষ চড়াই। এর পরেই পুরো এলাকাটা ধরে এই কেল্লাটা রয়েছে। আজ থেকে প্রায় 300 থেকে 350 বছর আগে এই কেল্লাগুলো এমনভাবে বানানো হয়েছিল যাতে সেখানে জল রিজার্ভ করা যায়, কারণ নিচ থেকে জল টেনে নিয়ে ওপরে যাওয়া তো সম্ভব নয়, তাই ওপরে ওয়াটার রিজার্ভারের মতো করা থাকতো। এই কেল্লার বিভিন্ন পয়েন্ট রয়েছে, যেখান থেকে দূর দূরান্তের যে পাহাড় এবং লেক আছে তার অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। উপরে উঠে সবাই একটু বিশ্রাম করে নিচ্ছি। এরপরে আমরা এর পাশের এলাকাটাই ঘুরে দেখব। এই হলো শেষ ছোট সংকীর্ণ এক রাস্তা। একেবারে ওপরে ওঠার পরে
এই রকম দৃশ্য দেখতে পাওয়া যায়। একটা পাথরের মধ্যে এগিয়ে রয়েছে এবং সেখানটা এগিয়ে গেলে বেশ সুন্দর দূরের পাহাড়গুলো দেখতে পাওয়া যায়। অনেকগুলোই পাহাড় দূরে রয়েছে, এর মধ্যে অনেকগুলো পাহাড়েই ট্রেক করা সম্ভব। সাধারণত পাহাড়ের ওপরে মন্দির অথবা কোনো কেল্লা এই জাতীয় জিনিস থাকলে সেই সব পাহাড়গুলোতে লোকজন বেশি ট্রেক করতে পছন্দ করে। যেরকম এর ওপরেও রয়েছে একটা মন্দির, যদিও মন্দিরটা বন্ধ ছিল। বলা হয় নাকি 108টা জ্যোতির্লিঙ্গ রয়েছে, প্রধান 12টা, টোটাল 108টা যে জ্যোতির্লিঙ্গ রয়েছে তার মধ্যে একটা জ্যোতির্লিঙ্গই পাহাড়ের ওপরে অবস্থান করে। যদিও মন্দিরটার পাশে আমরা গেছিলাম, মন্দিরটা বন্ধই ছিল। ওপরে পাহাড়ের গা বেয়ে বেয়ে হাঁটতে হাঁটতে আমরা লেকের ভিউ যেখান থেকে দেখতে পাওয়া যায় সেদিকে পৌঁছালাম, ভৈরসাগর লেক। এতটুকুই রয়েছে ট্রেকটাতে। এরপরে ধীরে ধীরে আমাদের নিচে নামার রাস্তা শুরু হবে। ওপরে উঠতে 45 মিনিট সময় লাগলেও নিচে নামতে 25 থেকে 30 মিনিট সময় লাগে। আর আজকের আবহাওয়া বেশ ভালোই আছে, হালকা হালকা মেঘাচ্ছন্ন, যার ফলে রোদের তাপ ততটা বেশি নেই। আজ থেকে প্রায় 350 বছর আগে কীভাবে পাহাড় কেটে কেটে এই সব কেল্লাগুলো তৈরি করেছিল এতদিন পরেও ভাবতে বেশ অবাক লাগে। ভারতবর্ষে এর থেকেও পুরানো অনেক কেল্লা আছে আমি জানি, এবং সেগুলো এর থেকেও অনেক কষ্ট করে তৈরি হয়েছে। বর্তমান যুগে সব কল্পনা করাও যায় না। ধীরে ধীরে নিচে আসতে শুরু করলাম। প্ল্যান করা হলো ফেরার পথে চিকবল্লপুর পড়বে, সেখান থেকে 10 কিলোমিটার যদি আমরা অফ রুটে যাই তাহলে আদিযোগীর মূর্তিতে পৌঁছে যাব। আজ থেকে প্রায় 3.5 মাস আগেও আমি আদিযোগীর মূর্তি দেখতে গেছিলাম চিকবল্লপুরে। সেখানকার আমি বাংলাতে একটা ইউটিউব ভিডিও আপলোড করেছিলাম। ভাবলাম আজকেও চলেই যাওয়া যাক, দিনের বেলায় দর্শন করা যাক। সেই দিন সন্ধেবেলায় দর্শন করেছিলাম, যার ফলে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে পেয়েছিলাম। আজকে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে পাবো না, কিন্তু দিনের বেলায় আদিযোগীর এই বিশালাকার মূর্তি দেখতে কীরকম লাগে সেটাও দেখা যাক। তাই আমরা ট্রেক থেকে নিচে নেমেই সেই ভৈরসাগর লেকের পাশ দিয়ে রাস্তা বেয়ে বেয়ে এগিয়ে চললাম চিকবল্লপুরের উদ্দেশ্যে। এখান থেকে 25 থেকে 30 কিলোমিটার হবে এই আদিযোগী স্ট্যাচু। এই বিশালাকার গেটটা তৈরি করা হয়েছে দক্ষিণ ভারতের বিখ্যাত আধ্যাত্মিক গুরু সদ্গুরু, তার আশ্রম তৈরি হচ্ছে এখানে। বর্তমানে শুধুমাত্র তার আদিযোগীর মূর্তি তৈরি করা হয়েছে এবং কিছু আরও মূর্তি স্থাপনা করা হয়েছে, নাগেশ্বর এবং ত্রিশূল। ভবিষ্যতে এখানে আশ্রম তৈরি হবে। দূর থেকে আদিযোগীর মূর্তি এইরকম দেখতে লাগে। আদিযোগীর মূর্তির পাশেও আমরা গেছিলাম। 112 ফুট উঁচু শিবের মূর্তি দেখে এখান থেকে আজ বিদায় জানাবো। লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আরও নতুন ভিডিওর জন্য।